প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সচেতনভাবে আছো। আজ আমরা বিএনজিজি 5th সেমিস্টারের এসিসির ক্লাসে রয়েছি। এসিসির মডিউল 1-এর আলোচনায় ছিলাম আমরা। মডিউল 1 থেকে তোমাদের যে প্রথম বিষয় পাঠ্য ছিল গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ, তার আলোচনা করছিলাম। আমরা গত ক্লাস পর্যন্ত গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণের যে 5টি পর্যায় বলেছিলাম তার প্রথম পর্যায় নামকরণের আলোচনায় ছিলাম। আজ আমরা দ্বিতীয় পর্যায় প্লট এই বিষয়টি আলোচনা করব। দেখো, গল্পের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো প্লট। আমরা যদি সাধারণভাবে বলি তাহলে বলা যায় প্লট হলো গল্পের মেরুদণ্ড। আবিধানিকভাবে প্লট বলতে বোঝায় যে ঘটনাসমূহ ধারাবাহিকতার ক্রমানুসার ধরে গল্পের মধ্যে প্রকাশিত বা বিকশিত হয়, তাই প্লট। লেখক এখানে ঘটনাক্রমগুলো অত্যন্ত সুবিন্যস্তভাবে এক এক করে লেখেন। এটি কোনো ক্রমেই এলোমেলো হয় না। এটি কাহিনীর প্রয়োজনে কোনটি আগে কোনটি পরে বসবে লেখক তা দক্ষতার গুণে সাজিয়ে থাকেন। এই সুবিন্যস্ত ধারাক্রম কাহিনীকে একটি পরিণতি বা সমাপ্তির দিকে নিয়ে যায়। তাই লেখককে গল্প লেখার সময় কাহিনীর একটি ধারাক্রম সাজিয়ে নিতে হয়। তিনি গল্পের মূল থিমকে লক্ষ্য করে কোথায়, কখন ও কোন ঘটনার বিবরণ দেবেন তা দক্ষতার সাথে নির্ধারণ করেন। প্লট আসলে এই যে বললাম ঘটনার ধারাক্রম, অর্থাৎ গল্পের কাহিনীর যে বিস্তার, সেই বিস্তারটারও নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম রয়েছে, নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে। এই নিয়মের মধ্য দিয়েই ঘটনা তাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে গল্পকারকে। তার মানে গল্পের যে শেষ অংশ সেটা তুমি প্রথমে করে দিতে পারবে না, গল্পের শুরুটা তুমি মাঝে করে দিতে পারবে না, বা গল্পের মাঝে যে সমস্ত ঘটনা ঘটার কথা তুমি সেগুলো শেষে করে দিতে পারবে না। তাহলে গল্প লিখতে গেলে তোমাকে যে সূত্র দিয়ে দেওয়া হবে, সেই সূত্র থেকে তুমি যে কাহিনী নির্মাণ করবে, সেই কাহিনী একটি নির্দিষ্ট প্রথায়, নির্দিষ্ট নিয়মে তোমাকে গড়ে তুলতে হবে। এখন এই নির্দিষ্ট যে নিয়মটার কথা বলছি, এই নিয়মটার যে ক্রম, নিয়ম যেটা, সেটাই আসলে প্লট। ঘটনাগুলো যে ক্রমানুসার ধরে গল্পের কাহিনীতে বিস্তারিত হচ্ছে বা সন্নিবিষ্ট থাকছে, সেটাকে আমরা প্লট বলছি। লেখককে বেশিরভাগ ছোট গল্পে প্লট সাজানোর জন্য 5টি কাঠামো বা উপাদান অনুসরণ করতে দেখা যায়। গল্প লেখার জন্য লেখক মূলত এই 5টা কাঠামোকে গুরুত্ব দিয়ে থাকেন। সেগুলো হলো: 1. ভূমিকা বা শুরু। 2. ঘটনার আরোহণ। 3. চরম পরিণতি বা ক্লাইম্যাক্স। 4. ঘটনার অবরোহণ। 5. সমাপ্তি বা পরিশেষ। প্লট আলোচনার ক্ষেত্রে আমরা যে কথা বললাম যে ঘটনাগুলো ক্রমানুসার ধরেই গল্পে উপস্থাপিত হয়, এই ক্রমানুসারটা এই 5টা পর্যায়ের ওপর নির্ভর করেই রচিত হবে। যেমন গল্পের ঘটনার একটা শুরু থাকবে, তেমনি সেই ঘটনার একটা বিস্তারের ক্ষেত্রে ঘটনার আরোহণ থাকবে। শুরুর পরে ঘটনাটাকে বুঝে নেওয়ার জন্য একটা ব্যাখ্যা, ঘটনার আরোহণ। তারপরে যে সমস্যা, সংঘাত বা দ্বন্দ্বকে নিয়ে গল্পটা রচিত, সেই সংঘাতটা চরম পরিণতি হিসাবে গল্পে দেখাতে হবে। চালে বলেছি ঘটনার অবরোহণ, অর্থাৎ সমস্যাটা আস্তে আস্তে সমাধানমূলক একটা পরিস্থিতির দিকে যাচ্ছে বা তোমার গল্পটা শেষের পথে এগোচ্ছে, সেটা ঘটনার অবরোহণ।
আর বলছি সমাপ্তি বা পরিশেষ। গল্পের ক্ষেত্রে একটা সুন্দর শেষ থাকতেই হবে, সেটা তৃপ্তিকর হোক, সুখকর হোক, আনন্দের হোক বা দুঃখের হোক। সমাপ্তি বা শেষ কিন্তু তোমাকে গল্পেতে টানতেই হবে। তাহলে সেটা বলছি আমরা সমাপ্তি বা পরিশেষ। এই 5টি পর্যায়ে আমরা উদাহরণ সহযোগে বিস্তৃতভাবে এবার আলোচনায় আসি। কারণ কাহিনী নির্মাণের ক্ষেত্রে প্লটের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গল্পের প্লট সঠিকভাবে রচনা করার জন্য এই 5টি পর্যায়ও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পর্যায়গুলো যদি সঠিকভাবে গল্পে প্রয়োগ না হয়, তাহলে কিন্তু গল্পের কাহিনী কোনোভাবেই সুষ্ঠু ও সুন্দর হবে না। আমরা প্রথমেই আসি ভূমিকা বা শুরু। প্রথম পর্যায় হিসেবে আমরা যেটার বলেছি তার আলোচনায়। গল্প শুরু করতে হয় একটি ঘটনা বা ঘটনার কথা দিয়ে, যাতে পাঠক খুব সহজেই পরবর্তী লেখাগুলোয় আকর্ষিত হতে পারেন। এটি শুধু যে ঘটনার কথা হতে হবে এমন কথা নেই, সেটা চরিত্রের বর্ণনা হতে পারে, কাহিনীর পরিস্থিতি হতে পারে, সংঘাতময় কোনো কথা বা ঘটনা, যে সংঘাত দিয়ে দ্বন্দ্বকে নিয়ে আবর্তিত সেই সংঘাত বা দ্বন্দ্বের কোনো সূচনা অংশ হতে পারে, সামগ্রিক কাহিনীর সেটিং অথবা গল্পের থিমের বক্তব্য দিয়েও শুরু করা যেতে পারে, যেখানে তা পাঠকের কাছে আকস্মিক বিস্ফোরণের মতো মনে হতে পারে এবং তিনি আগ্রহের সঙ্গে গল্প বা কাহিনীর পরবর্তী অংশে সহজে প্রবেশ করতে পারেন। গল্প শুরুর সময় বা গল্পের কাহিনীর ভূমিকা লেখার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে গল্পটা তুমি লিখছ তা পাঠকের উদ্দেশ্যেই লিখছ। যিনি পড়বেন তার যাতে সুখকর মনে হয়, সুখপাঠ্য মনে হয়, সেই দিকে তোমায় কিন্তু খেয়াল রাখতে হবে। তাই গল্পের ভূমিকাটা বা কাহিনীর যে ভূমিকা তুমি করবে তা এমন হওয়া প্রয়োজন যা পড়ে পাঠকের পরবর্তী অংশ পড়ার আগ্রহ জন্মায়। পাঠকের তখনই আগ্রহ জন্মাবে ভূমিকাটা পড়ে যখন তিনি অর্থাৎ পাঠক প্রথম ভূমিকা অংশটা পড়েই পরবর্তী অংশগুলোর একটা ইঙ্গিত পাবেন, অথচ কোনো ঘটনাই সরাসরি বুঝতে পারবেন না। সেই অংশটা কিন্তু তোমায় ভূমিকায় সন্নিবেশ করতে হবে, তোমার ভূমিকাটা এই আগ্রহপূর্ণ করে তুলতে হবে। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব প্রচলিত, তোমরা সবাই হয়তো জানো, এমন একটি গল্পের উদাহরণ দিয়ে আলোচনা করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প মহেশ। মহেশ গল্পটি দেখো কি সুন্দর করে শুরু করছেন লেখক। আমি প্রথম অংশটা একটু পড়ে শোনাচ্ছি, তোমরা দেখো। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা, পূজা সারিয়া তর্করত্ন দ্বীপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। একদম প্রথম অংশ আমরা 1-2 লাইন পড়লাম। এখন এই 2 লাইনের মধ্যেই সারা গল্পের আগ্রহ তৈরি করে দিয়েছেন লেখক। কীরকম? একটা গ্রামের নাম বলেছেন, সেখানে জমিদার সম্পর্কে খুব ছোট্ট 2 কথা বললেন। জমিদার ছোট, অর্থাৎ দৈহিকভাবে হয়তো তিনি খুব বড়সড় এমনটা নয়, কিন্তু তার দাপট বিশাল। তাহলে এই যে দাপুটে জমিদারের ইঙ্গিত দিলেন, এ থেকেই যেন কোথাও আমরা একটু ধরে নিতে পারি এর পরবর্তীতে আমরা এই দাপুটে জমিদারের কোনো কাহিনী, কোনো ঘটনা জানতে চলেছি। পাঠকের এই ভূমিকা অংশ পড়েই একটা আগ্রহ জন্মাবে
জন্মাচ্ছে এই অংশ থেকেই যে জমিদার তাহলে কতটা দাপুটে, কতটা অত্যাচারী, বা তিনি কাদের ওপরই বা অত্যাচার করেন। এইটা দেখো, গল্পের প্রথম অংশ পড়েই আমরা এই আগ্রহটা কিন্তু পাঠকের মধ্যে জন্মাচ্ছে। তাহলে তুমি সূত্র থেকে যে গল্প লিখবে, সূত্রে কিন্তু কোনো ভূমিকা বিস্তৃতভাবে থাকবে না, ভূমিকা তোমাকেই করতে হবে গল্প রচনায়। তাহলে তুমি যে গল্প সূত্র থেকে লিখবে সেখানে কাহিনীর ভূমিকাটা ঠিক এমনভাবেই করবে যেখানে পাঠকের পরবর্তী অংশটা পড়ার আগ্রহ থাকে। এবার আসি দ্বিতীয় পর্যায় হিসেবে যার কথা আমরা বলেছিলাম, ঘটনার আরোহণ এই অংশে। গল্পে ঘটনা একটি অতীব গুরুত্বপূর্ণ অংশ। এই অংশে ঘটনার সূত্রপাত ও তার এগিয়ে যাওয়া দেখতে পাওয়া যায়। পাঠক লেখকের সঙ্গে সঙ্গে ঘটনার মধ্যে সংশ্লিষ্ট হয়ে যান। তার চোখের সামনে ঘটতে থাকে এক একটি ঘটনা। এই ঘটনাগুলো হতে হয় আকর্ষণীয়, প্রয়োজনানুগ, বাহুল্যমুক্ত, কাহিনীর সাথে সংশ্লিষ্ট বা সামঞ্জস্যপূর্ণ। এসব ঘটনা ধারাবাহিকভাবে ঘটতে ঘটতে একটি পরিণতির দিকে অগ্রসরমান থাকে। লেখক মূলত ঘটনার সঙ্গে সঙ্গে এখানে সেই ঘটনাগুলোর জন্য চরিত্র নির্মাণ করেন, অথবা সৃজিত সেই চরিত্রগুলো ঘটনা ঘটিয়ে চলে। এ ঘটনাগুলোর মধ্যে পারস্পরিক মিল, অমিল ও দ্বন্দ্ব সংঘাত গল্পের কাহিনীকে একটি চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়। লেখক যা বলতে চেয়েছেন, গল্প শেষে পাঠক তা সহজে আবিষ্কার করেন। আবার সেই মহেশ গল্পেরই পরের অংশের একটা উদাহরণ দিয়ে ঘটনার আরোহণটাকে বলছি। দেখো, ঠিক এই শুরুর পরের অংশে শরৎচন্দ্র একটা জায়গা থেকে শুরু করছেন, বলছেন, পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন, ওরে ও গোফরা, বলি ঘরে আছিস? তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, কেন বাবাকে? বাবার যে জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাকে, পাষণ্ড ম্লেচ্ছ। এখন আমরা এইটুখানি অংশ পড়লাম, এরপরে আরও ঘটনার এই আরোহণের আরও অনেকটা অংশ রয়েছে, বিস্তৃতভাবে রয়েছে গল্পে। আমরা এইটুখানি অংশ ধরেই আলোচনা করি। দেখো, এই যে বলেছিলাম ঘটনার শুরু হয়েছে একটা আগ্রহপূর্ণ একটা অংশ দিয়ে, এরপর মূল যে ঘটনাটা ঘটবে বা যাদেরকে নিয়ে ঘটবে তাদের ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, মানে তারা গল্পে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এই যে অংশটা আমরা পড়লাম, সেখান থেকে দেখো গোফরা, পরবর্তী সময় আমরা গল্পে জানি গফুর যাকে বলছি, তো সেই মূল মোটামুটিভাবে মূল চরিত্র, মানে গল্পের নামকরণ হয়েছে মহেশ দিয়ে, মহেশকে নিয়েই গল্পটা আবর্তিত, কিন্তু মহেশের মালিক হিসাবে গফুরই এই অংশের এই গল্পের একটা বড় অংশ। তো এই গফুর এবং তার মেয়ে, এখানে নাম পাচ্ছি না, আমরা পরে পাবো, কিন্তু আমরা জানি যে গফুরের মেয়ে আমিনা। এই যে চরিত্রগুলো আস্তে আস্তে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। আমরা আরও যদি গল্পটা আরও ধীরে ধীরে পড়তে থাকি, তোমরা টেক্সটটা একটু পড়তে চেষ্টা করবে, তাহলে দেখবে যে এই যে ঘটনার আরোহণ আমরা বললাম, সেইটা এখানে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটার একটা ব্যাখ্যা, সেই ঘটনাটা সম্পর্কে একটা পরিচয় এই আরোহণ অংশে কিন্তু দিয়ে দিচ্ছেন লেখক। তাহলে আমাদেরও গল্প লেখার ক্ষেত্রে কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে। যেখানে আমরা যে সংঘাত, যে সমস্যা বা যে কাহিনীটাকে নিয়ে, মূল যে অংশটাকে নিয়ে আমরা ঘটনাটা বা গল্পটা লিখছি, ঘটনাটা ঘটাচ্ছি, তাহলে সেই অংশটার একটা ধীরে ধীরে স্পষ্ট বিবরণ কিন্তু এই ঘটনার আরোহণ অংশে আমাদের তুলে দিতে হবে। এবার বলি 3 নম্বর পর্যায়, চরম পরিণতি বা ক্লাইম্যাক্স। গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি। এখানে লেখক ঘটনার যে ধারানুক্রম বর্ণনা দেন এবং যেখানে ঘটনা ও চরিত্রগুলোর মধ্যে মিল, অমিল ও দ্বন্দ্ব সংঘাত, চরিত্রগুলোর নিজ নিজ সক্রিয়তা ও তাদের স্বতন্ত্র ভূমিকা
গল্প বা কাহিনীকে পাঠকের মনন জগতে চাক্ষুষ বা জীবন্ত করে তোলে, তার চূড়ান্ত ও আবেগময় এক পরিণতির আবহ এই অংশে কিন্তু তৈরি হয়। পাঠক এখানে গল্পের ও চরিত্রের মধ্যে সমস্যা বা বর্ণিত ঘটনার একটি চরম রূপ দেখতে পান। ঘটনা ও চরিত্রগুলোর মধ্যে সংগঠিত বিভিন্ন অ্যাকশনের এই চরম রূপ পরবর্তীতে কাহিনীর পরিণতি বা শেষ নির্ধারণ করতে সহায়ক হয়। আমরা মহেশ গল্পের কাহিনী ধরে যদি আলোচনা করি, গল্পের কাহিনী পাঠ করলে তোমরা দেখবে এই জমিদারের সঙ্গে এই যে প্রজারা, নিম্নবিত্ত অত্যন্ত দুর্দশাগ্রস্ত যে সম্প্রদায়, যে মানুষজন, তাদের যে সমস্যা, সেটা কিন্তু এই গল্পের মূল বিষয়। এবং সেটা একটা ঘটনার মধ্য দিয়ে দেখাচ্ছেন লেখক। কীরকম? দেখো, জমিদার বা যে উচ্চবিত্ত যে সম্প্রদায়, তারা কিন্তু তাদের নিজেদের কাছে ধনসম্পদ, সেটা অর্থ হোক বা খাদ্য হোক, সংরক্ষিত করে রাখার জন্য নিচু স্তরের মানুষরা, যারা প্রজা, তারা খেতে পাচ্ছেন না, তাদের অনাহারে দিন চলছে। সেরকমই একজন গফুর, যিনি তার মেয়েকে নিয়ে বাস করেন, অত্যন্ত সাধারণ একটা খেটে খাওয়া মানুষ। আর তার একটি গরু রয়েছে, মহেশ। সে শুধু তার কাছে পোষ্য নয়, তার স্বার্থ বা এই যে দুধ যোগান দেওয়ার বিষয় নয়, সে এই মহেশ কিন্তু তার ভালোবাসাও। কারণ মহেশকে গফুর তার অন্তর দিয়ে ভালোবাসে। তার উদাহরণও আমরা গল্পে পাচ্ছি, যে মহেশকে বারবার বিক্রি করে দেওয়ার কথা বললেও যখন গফুর খেতে পাচ্ছে না, তার মেয়েকে খেতে দিতে পারছে না, এমন চরম মুহূর্ত সে মহেশকে বিক্রি করে দিতে চায়নি। কিন্তু গল্পের সংঘাত অর্থাৎ ক্লাইম্যাক্স বা পরিণতিতে এসে শরৎচন্দ্র দেখালেন একটা সময় গফুর নিজে হাতে মহেশকে মেরে ফেলছে। এবার তার অজস্র এর পিছনে অনেক ঘটনার আমরা দেখেছি, ঘটনা ঘটছে। কারণ মহেশকে যখন খেতে দিতে পারছেন না, মহেশ কোনো একটা সময় ওই জমিদার বাড়ির ফুলের বাগান নষ্ট করেছে, গফুর নিজে খেতে পাচ্ছে না, তাই অত্যন্ত অসুস্থ, মেয়েকে খেতে দিতে পারছে না, এই একটা দুর্দশাগ্রস্ত যে মানসিক অবস্থা, তার মধ্যে আবার তার জমিদার বাড়ি থেকে মহেশের এই জমিদার বাড়ির ফুল বাগানে অত্যাচারের জন্য গফুরের ডাক পড়ছে, সেখানে সে চরম অপমানিত হচ্ছে। এই সমস্ত মানসিক একটা পরিস্থিতি গফুরকে বাধ্য করছে মহেশকে মেরে ফেলার জন্য। এই পরিণতি অংশে কিন্তু এই তৃতীয় পর্যায়ে ক্লাইম্যাক্স বা চরম পরিণতিতে কিন্তু শরৎচন্দ্র দেখাচ্ছেন গফুর আসলে মহেশকে বাধ্য হয়েই গফুর মহেশকে মেরে ফেলছে। তার সবচেয়ে প্রিয় আদরের এই মহেশ, যার নামটাও সে নিজেই দিয়েছিল মহেশ, তাকেও একটা সময় কিন্তু নিজে হাতে খুন করতে বা মেরে ফেলতে তার বাধছে না। পরিণতিতে শরৎচন্দ্র এটা দেখাচ্ছেন। এবার আসি ঘটনার অবরোহণ। তোমাদের বিশেষভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে 5টি পর্যায় আমরা আলোচনা করছিলাম, সেখানে কিন্তু দেখবে আমরা দ্বিতীয় পর্যায়ের নাম বলেছিলাম ঘটনার আরোহণ, আর এই চতুর্থ পর্যায়ে কিন্তু ঘটনার অবরোহণ। মানে অনেকটা কাছাকাছি দুটো শব্দ, কিন্তু গুলিয়ে ফেললে হবে না, কারণ দুটো আলাদা বিষয়, আলাদাই শব্দ এবং আলাদা অর্থও বহন করছে। তাহলে ঘটনার অবরোহণ কি? গল্পে বর্ণিত কাহিনীর চরম পরিণতি নির্ধারণ করে দেয় যে ঘটনাগুলোর শেষ কিভাবে হতে যাচ্ছে, সেটাই হচ্ছে ঘটনার অবরোহণ। এখানে বর্ণিত কাহিনীর এবং তার মধ্যে ঘটনা ও চরিত্রগুলোর মিল অমিল ও দ্বন্দ্ব সংঘাত নিম্নমুখী বা সমাধানমূলক হতে থাকে। পাঠককে একটি চূড়ান্ত পরিণতি, তা স্বস্তিদায়ক হতে পারে বা আনন্দের হতে পারে বা বিষাদেরও হতে পারে, সেই পরিণতির দিকে কিন্তু পাঠককে নিয়ে যায়। তিনি বুঝে নিতে পারেন যে গল্পের শেষ কোথায় ও কিভাবে হতে চলেছে। তাহলে পরিণতি ঘটল, কিন্তু এই পরিণতির
পরের অংশে মানে চরম পরিণতি অর্থাৎ সংঘাতটা সৃষ্টি হয়ে গেল। কিন্তু এই সংঘাতের সমাধানটা কি হতে চলেছে, এই এই হতে চলা ঘটনাটাই কিন্তু ঘটনার অবরোহণ। এই অংশে তোমাকে দেখাতে হবে যে ঘটনাটা আসলে কোন দিকে যাচ্ছে। সংঘাত তো ঘটছেই, কিন্তু সংঘাত তো পরিণতি সংঘাতের একই হতে হবে এমনটা তো নয়, সেটা নানানভাবে ঘটতে পারে, নানান, এটা ব্যক্তি বিশেষে প্রযোজ্য। তো তোমার ঘটনাটার একদম শেষ কোন দিকে হবে সেই অংশের ইঙ্গিত কিন্তু এই ঘটনার অবরোহণে থাকে। গল্পের আলোচনায় আসি। দেখো, আমরা চরম পরিণতি এই পর্যন্ত যেখানে আলোচনা করেছিলাম যে গফুর মহেশকে মারছে, এবার একটা অংশ যেখানে ঘটনার অবরোহণ শুরু হচ্ছে, দেখো একটুখানি পড়ি। একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল, তাহার পরেই তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল। চোখের কোণ বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোঁটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল। বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটো তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। তাহলে মহেশ এই যে মারা গেল, পরিণতির পরের অংশে হচ্ছে মহেশ মারা গেল, এবং তারপর আরও অনেকটা অংশ আছে, আমরা সবটা পড়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সেটা হচ্ছে আমিনা কাঁদছে, গফুরও কাঁদছে। এই যে একটা হঠকারী সিদ্ধান্ত, পরিস্থিতির চাপে একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েই মহেশের মৃত্যু হয়েছে গফুরের কারণে। কারণটা যদিও প্রকৃতপক্ষে গফুর নয়, আরও অনেক কিছু, সেসব ব্যাখ্যা আমরা গল্পের ক্ষেত্রে যাব না, কারণ আমাদের আলোচ্য বিষয় ঘটনার অবরোহণ। তাহলে এই গফুর যে মহেশকে মেরে ফেলেছে তার জন্য এবার তার চরম অনুশোচনা, তার সবচেয়ে প্রিয় প্রাণের মহেশ মারা গেছে, তো সেই চরম যে তার দুঃখটা, সেটা কিন্তু এই অবরোহণ অংশে দেখাচ্ছেন লেখক। কারণ এরপর আমরা সমাপ্তিটা কিন্তু এই অবরোহণ অংশ থেকেই সমাপ্তিটা ইঙ্গিত করতে পারবো বা পাচ্ছি, যে এরপর ঘটনাটা কি ঘটতে চলেছে। হয় গফুর এখান থেকে একদম বিদায় নেবে, আরও অনেক কিছু ঘটতে পারে, যে গফুর হয়তো এই সমস্ত কিছু ছেড়ে চলে যাবে, আমিনাকে নিয়ে চলে যাবে, অনেক কিছু হতে পারে। এখন ওই অবরোহণ অংশে কিন্তু গল্পের এই যে ঘটনার পরিণতির পরের অংশটা কিন্তু এই সমাপ্তির সূত্রপাত্রার ইঙ্গিত রইল। পরের অংশে বলি সমাপ্তি বা পরিশেষ, যেটা আমরা প্লটের 5 নম্বর পর্যায় হিসাবে বলছি। গল্পে শেষ হয়েও শেষ হয় না, মানে ছোট গল্পের ক্ষেত্রে আমরা আলোচনায় বলেছিলাম যে শেষ হয়েও হইল না শেষ। পাঠকের মনে একটি শেষ না হওয়ার জিজ্ঞাসা বা অতৃপ্তি রেখে দেয়, আর প্রকৃতপক্ষে এখানেই ছোট গল্পের সার্থকতা। কাহিনীর সূত্রপাত, ঘটনা ও চরিত্রগুলোর মধ্যে বিভিন্ন অ্যাকশন, সেসবের দ্বন্দ্ব, সংঘাত, সামঞ্জস্য গল্পকে যে পরিণতির দিকে নিয়ে যায়, মূলত এটি সেই কাহিনীর বক্তব্য ও সিদ্ধান্ত। লেখককে নির্ধারণ করতে হয় তিনি আসলে এই কাহিনীর দ্বারা কি বলতে আগ্রহী, এবং তিনি কোথায় কোন অবস্থানে থেকে সেই সিদ্ধান্ত বা বক্তব্য বলবেন। এটিকে সমগ্র কাহিনীর মূল প্রতিপাদ্য বলা যেতে পারে। আমরা যদি শেষ অংশ দেখি মহেশ গল্পের, তাহলে দেখব যে গফুর একটা রাত্রে মেয়েকে তুলে নিয়ে, মানে আমিনাকে ঘুম থেকে তুলে বলছে, চল আমরা এই সমস্ত কিছু ছেড়ে কোথায় চলে যাই। তারা অজানার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। সেখানে এই যে বলছে মেয়েদের ইজ্জত আবরু এইসব নিয়ে যে সমস্যা ছিল সমাজে, সেই সবের কোনো সমস্যা থাকবে না, ধর্ম থাকবে না, শুধুমাত্র আমরা পিতা আর কন্যা থাকবো, এরকম একটা পরিস্থিতির দিকে, যদিও সেটা অজানা অগম্য একটা পরিস্থিতি, তার দিকে মহেশ আর আমিনা চলে যাচ্ছে। এই যে অজানার দিকে চলে গেল, এখানেই গল্পের সমাপ্তি টানছেন শরৎচন্দ্র। এরপরে হয়তো আরও কিছু জানার আগ্রহ পাঠকের থেকে যেতে পারে, যে এরপর আমিনা আর গফুরের কোথায় কি হলো, তারা কোথায় গেল, এই সমস্ত আগ্রহ নিয়েই গল্পটা শেষ হচ্ছে। কিন্তু এই পরিণতির শেষ অংশে কিন্তু গল্পটার একটা সমাপ্তি টেনে দিচ্ছেন, অর্থাৎ কোথাও যে গল্প শেষ হলো না, একটা অতৃপ্তি রইল, কিন্তু গল্প শেষ হলো। আমরা
প্রথম অংশে যে কথা বলেছিলাম যে গল্পের কিন্তু সমাপ্তি থাকবে একটা, সেটা অতৃপ্তিকর হতে পারে, সেটা সুখকর হতে পারে, দুঃখকর হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু একটা সমাপ্তি থাকবে। তাহলে এখানেই মহেশ গল্প শেষ করছেন শরৎচন্দ্র। আমাদের কিন্তু গল্প লেখার ক্ষেত্রে সেটা সূত্র থেকেই হোক না কেন বা এমনি গল্প রচনাই হোক না কেন, এই 5টি পর্যায় কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। গল্পের প্লট আজকে আলোচনা করলাম, শুধুই প্লট আলোচনা হলো, আজকে অনেকটা বিস্তৃতভাবে আলোচনা করতে হলো। আমরা পরের দিন থেকে পরের পর্যায়গুলি নিয়ে আলোচনা করব। আবারও বলছি, তোমরা সুস্থ থেকো, সচেতনভাবে থেকো।